এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুতবা কি শুনবো, বিএনপির হলো একটু খুতবা শুনতে হয় আর জামাতের একটু খুতবা শুনতে হয়। কারণ সভাপতি বিএনপির, সেক্রেটারি জামাতের, আর ওইখানে হলো রেফারির ভূমিকা খতিব সাহেব কি বলবে যে ভাই কিছু তো বললে আমার চাকরি থাকবে না। আমরা এই পর্যন্ত কোনো দুর্নীতির সাথে যাইনি, আমরা কোনো সন্ত্রাসের সাথে যাইনি, আমরা চাঁদাবাজের সাথে যাইনি। এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টির কোনো নেতাকর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীরা, আমরা তাদেরকে নমিনেশন দিব না ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় প্রত্যয়। এবং কোনো গুন্ডাবাজি, সন্ত্রাসী বাংলাদেশে আমরা চলতে দিব না। আপনারা যারা সমাজের একজন মসজিদের ইমাম রয়েছেন, উনি অনেক ভালো রাজনীতি বুঝেন, কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে নমিনেশন দিব। একজন স্কুলের হেডমাস্টার সারাদিন যিনি বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন একটা এলাকায়, গডফাদারদের যন্ত্রণায় ইলেকশনে কি দাঁড়াবে, স্কুলের হেডমাস্টারে তার দ্বারা থাকার সম্ভাবনা নাই। তার স্কুল কমিটিগুলো কিনে নেওয়া হয়েছে, গভর্নিং বোর্ড করে তারা সেগুলো সভাপতি হিসেবে বসেছিল। আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুতবা কি শুনবো, বিএনপির হলো একটু খুতবা শুনতে হয় আর জামাতের একটু খুতবা শুনতে হয়। কারণ সভাপতি বিএনপির, সেক্রেটারি জামাতের, আর ওইখানে হলো রেফারির ভূমিকা খতিব সাহেব কি বলবে যে ভাই কিছু তো বললে আমার চাকরি থাকবে না। এই হলো অবস্থা এখন মসজিদগুলো। আমি গণ অভ্যুত্থানের পরে ওই যে একটা মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে গেলাম যে হিন্দু ভাইদের সাথে একটু কথা বলবো, তাদের দুঃখ কথাগুলো শুনবো। মন্দিরে গিয়ে দেখি যে একটা দলের বড় বড় স্পিচ চলতেছে বড় বড় বোর্ডের মধ্যে। তা আমি বললাম, আমি কি মন্দিরে এসেছি না কোনো দলীয় কার্যালয়ে এসেছি, আমি পার্থক্য করতে পারতেছিলাম না। তো এটা মসজিদেও হচ্ছে, আবার এটা এখন তো মসজিদে গোপন বৈঠকও শুরু হয়েছে। আপনারা উনি রাজনীতি করবে, মসজিদে যায় ইসলামের কথা না বললে ভাই দাঁড়িয়ে পাল্লাতে বসতেন। বাইরে এসে বলেন, বাজারে এসে বলেন, মানুষের ঘরে গিয়ে বলেন, মসজিদে আপনি বলতে পারেন আমরা একটা শান্তির সমাজ চাই এখানে।